আপনার চেহারা দেখে বোঝার উপায় নেই যে আপনি একটু আগে একটা মার্ডার করে বসে আছেন। আপনার বিয়ে হয়েছে, একটা বাচ্চাও আছে, তারপরও কেন? কোনো কারণ তো অবশ্যই থাকবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে বলুন, কেন এমনটা করেছেন? কিনতেও সেটা আমরা জানতে চাই। একটা মেয়ে মানুষের একাকিত্ব জীবন বিবাহিত মেয়েদের জন্য অনেক গুণ ভালো। আমি সবসময় অনুভব হতো আমার স্বামীর বিছানায়, যখন দেখতাম আমার স্বামী আমার দিকে ফিরেও তাকাতেন না। 5 বছর পর আমরা ব্যাংককে শিফট হই। সেখানে আমাদের না কোনো চেনা জানা ছিল, না কোনো আত্মীয় স্বজন। সেখানে আমি বড্ড একা, সারাদিন মনমরা হয়ে থাকতাম। আমার ছেলের সাথে সময় কাটাতাম, তবে নিজেকে আরো ব্যস্ত রাখার জন্য কিছু পার্ট টাইম জব করতাম। এগুলো দিয়ে আমাদের দিন যাচ্ছিল। তবে স্বামী স্ত্রীর মাঝে একটা হ্যাপি ফ্যামিলি যেভাবে থাকা উচিত, আমাদেরও সব ছিল। শুধু ছিল না ভালোবাসা, কেউ কারোর প্রতি ভালোবাসা ছিল না। হ্যালো হ্যালো পাপা, কেমন আছো তুমি? মাঝে মাঝে আমার ফ্যামিলি থেকে ফোন আসতো, সাউথ কোরিয়া থেকে। তখন এটা ভেবে অনেক খারাপ লাগতো যে আমি শুধুই একা, আমার পাশে কেউ নেই। একটা মেয়ের বিয়ের পর তারা সত্যি নিজের বাপের বাড়ি ছেড়ে একটা অন্য জগতে চলে আসে, যে এখানে কাউকে চেনে না, জানে না, কিন্তু এটাই তাদের সংসার হয়ে ওঠে। তাদেরকে এটাই মেনে নিতে হয়, আর নিয়তি হয়তো বা এটাই চায়। সব মেয়েরই তো সংসার আছে, তবু আমার সবকিছু থাকলো যেন কোথাও যেন কিছু একটা কম ছিল। সেদিন শপিং মলে যাওয়ার জন্য কিছু জিনিসের দরকার ছিল, তাই বেরিয়ে পড়লাম সেদিন বাহিরের জন্য। কিন্তু সেটাই যে আমার জীবনে বড় ভুল হবে সেটা কখনো কল্পনা করিনি। যদি ভাগ্য পরিবর্তন করতে পারতাম তাহলে সেদিন কখনোই আমি বাহিরে যেতাম না। এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। ধুর বাবা, কি জ্বালায় পড়লাম! বৃষ্টিটা আসার সময় পেল না, একটা গাড়িও পাচ্ছি না। আজকে সব ট্যাক্সি মামা কি চলে গেল নাকি? একটা গাড়িও দেখছি না আশেপাশে। ভালো লাগে, মেয়েটা একদম ভিজে কাত হয়ে গেছে পুরো শরীর। একটা জর্জেটের পাতলা শাড়ি পরেছে, শাড়িটা পুরো তার শরীর লেপ্টে আছে। নিজেকে কোনো রকম ঢেকে ঢুকে সামনে দাঁড়িয়ে ট্যাক্সি খোঁজার ট্রাই করছে, কিন্তু ট্যাক্সি পাচ্ছে না। যেটা দেখছে সব হচ্ছে ভরা, মানুষ নিয়ে চলে যাচ্ছে। তো এবার নিজেকে খুব অসহায় মনে হলো। তারপরে জ্বালায় একজন অপরিচিত ব্যক্তির সাথে ধাক্কা খেলো, সাথে তার জিনিসগুলো আর ওই ব্যক্তির জিনিসগুলো পড়ে গেল। দুইজনের জিনিসগুলো দিয়ে ব্যস্ত। মুহূর্তের মধ্যে ওই দুইজন ব্যক্তির চোখাচোখি হতে দুইজনেই যেন থমকে গেল। দুইজনের ভাবনার মাঝে গাড়ির হর্নে দুইজনের হুঁশ মিলল। তে সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে বসলো। তে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে রইল। ব্যক্তিটি ওই মেয়েটার দিকেই তাকিয়েছিল এতক্ষণ। তে নিজের শাড়িটা ঠিক করছে। ব্যক্তিটি একটা মুগ্ধ স্মাইল নিয়ে তের সামনে এগিয়ে নিয়ে বলল, এটা সাউথ কোরিয়ার বৃষ্টি না, 1-2 ঘন্টার নিচে কিছুতেই এটা থামা সম্ভব না। তুমি চাইলে আমি পাশে বিল্ডিংয়েই থাকি, তুমি চাইলে আমার এখানে থাকতে পারো। যতক্ষণ না বৃষ্টি না কমছে আমার এখানে অপেক্ষা করতে পারো, তোমার ইচ্ছা। আমার দেরি হচ্ছে, বলার জন্য থ্যাঙ্কস। ওকে, লোকটি বলে সেখান থেকে চলে গেল। ট্যাক্সিটা সামনে দাঁড়ালো। তে ট্যাক্সির কাছে গিয়ে কিছু একটা ভাবলো। আজকে বারিশটাও যেন কিছু একটা তার গানে গুনগুনিয়ে বলছে, তবে আজকে নিজের মনের কথা শুনতে ইচ্ছে করছে বড্ড। তাই ট্যাক্সিকে নিষেধ করে বলে দিল, ঠিক আছে আপনি যান, আমি যাব না। কেন করতে সে নিজেও জানে না, কিন্তু আজ নিজের মনের কথা বড্ড শুনতে ইচ্ছে করছে। তাই তো পা বাড়ালো। যে ব্যক্তিটি সে ফ্ল্যাটে থাকে সেদিকে। জেকে, তুমি এখনো এই মিউজিকটা শুনো? এটা ছাড়া কি বা উপায় আছে বলো? এই গানটা হচ্ছে আমার শখ এখন, নিজের একাকিত্ব কাটানোর জন্য আর তোমাকে ভোলার জন্য। আমি এই বাড়িতে থাকি আর মিউজিক বানাই। সেই মালিকই আমাকে এই বাড়িটা দিয়েছে থাকার জন্য। ও আচ্ছা, কিন্তু তুমি ওইখান থেকে কখন আর
কিভাবে মানে ওখান থেকে কবে বের হলে? এভাবে আমতা আমতা করে কি বলার আছে? পরিষ্কার ভাবে বলেই তো হয় যে জেল থেকে কবে বের হয়েছি। এই কথাটা কেন মুখ দিয়ে আসছে না তোমার? তো আমার জেলের নামটা শুনতে তুমি এমন কেন করছো? আর তুমি তো জানো তাই না? যাই হোক, তাছাড়া আমি যখন এখানে এনেছি তোমাকে তখন সবটা বলতে পারি। সরি ওইভাবে রেগে যাওয়ার জন্য। যতটা তুমি ভেবেছো ততদিন পর্যন্ত না, 1.5 বছর পর্যন্ত জেলে ছিলাম। হ্যাঁ, 1.5 বছর। 1.5 বছর পর সেখান থেকে আমি বের হয়ে যাই। ধরো এই কাপড়টা চেঞ্জ করে নাও, অনেকক্ষণ ধরে ভিজা কাপড়ে আছো, এতে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। নো নো, দিস ইজ ফাইন, আমার দরকার নেই, আমি এটাই ঠিক আছি। এমনি তো আরেকটু পর আমাকে যেতে হবে। বললাম না কাপড়গুলো চেঞ্জ করে নাও, ঠান্ডা লেগে যাবে। যা বলছি তাই করো। না চেকি, আমি একদম ঠিক আছি, দরকার নেই। তারপরও চেকি কোনো কথা শুনো না, তার হাতে কাপড় চোপড় ধরিয়ে দিয়ে বলো, তুমি কাপড়টা চেঞ্জ করে নাও, আমি ততক্ষণ পর্যন্ত তোমার শাড়িটা শুকোনোর ব্যবস্থা করছি। আর কথা বাড়ালো না, এদিক দিয়ে চলে গেল ওয়াশরুমে, নিজের কাপড়গুলো খুলতে শুরু করলো। আর এদিক দিয়ে নিজের ওয়াশরুমের বড় শিশিটা দিয়ে জেকে সবকিছুই লক্ষ্য করছিল। আসলে ওয়াশরুমের শিশিটা অনেক বড়, যার কারণে বাইরের দৃশ্য দেখা যায় তে খেয়াল করেনি, কিন্তু জেকে ঠিকই খেয়াল করেছে। জেকে তাকিয়েছিল তের কাপড় চোপড়ের বদলানো দেখে। খানিকক্ষণেই সে নিজের চোখটা ফিরিয়ে নিল অন্যদিকে। জেকের সাথে আর তের বা কি সম্পর্ক? তারা একে অপরকে দেখে হঠাৎ করে থমকে কেন গেল? এগুলো প্রশ্ন হয়তো তোমাদের মনে কাটছে। চলো এক এক করে সব ক্লিয়ার করছি। তার আগে আমাদের একটু কিছু বছর আগের ঘটনায় চলে যেতে হবে। তোর সাহস হলো কিভাবে তুই আমাদের গায়ে হাত দিস? তুই জানিস না ও আমার গার্লফ্রেন্ড হয়? তাহলে কিভাবে তুই পারলে ওর গায়ে হাত দিতে? তোর হাত আজকে ভেঙে ফেলবো। জেকে প্লিজ স্টপ ইট নাও। জেকে প্লিজ, ওকে মেরো না ওভাবে। জেকে তুমি আমার কথা কেন শুনছো না? আমাকে ছেড়ে দাও, আজকে ওকে মেরে ফেলবো। জেকে তুমি বলে যাও না এটা কলেজ, প্লিজ ওকে ছেড়ে দাও, ও তো জাস্ট আমার হাতটা ধরেছিল। এভাবে তুমি কেন মারছো ওকে? আই এম সরি তে, আই এম সরি, বাট কেউ তোমাকে গায়ে হাত দিক এটা আমার সহ্য হয় না। তুমি তো জানো। আই এম সরি তে, আই এম সরি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার সহ্য হয় না, তুমি জানো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি তে। আই রিয়েলি লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু জেকে। এগুলো বলতে বলতে জেকে পুলিশে ধরে নিয়ে গেল। সে এতটাই ছেলেকে মেরেছে যে সে তাকে পুরো হার্টলেস মানে মেরে ফেলার অবস্থা, তাই তাকে পুলিশে ধরে নিয়ে যায়। তোমরা বুঝতে পারছো যে জেকে এক সময় তের এক্স ছিল। জাঙ্কুকের ভাবনার মাঝে তের ড্রেস চেঞ্জ করা শেষ হলো। তে আসতে জাঙ্কুক তের হাত থেকে শাড়িটা নিয়ে বলল, দাও আমি এগুলো শুকিয়ে দিই। তে আমতা আমতা করে বলল, না না জেকে, তোমার তার কোনো দরকার নেই, এমনি তো তুমি আমাকে অনেক হেল্প করেছো, তাছাড়া এটা আমি করে নিতে পারবো। বললাম না আমাকে দাও। রিল্যাক্স দে, এইভাবে বিহেভ করার কিছুই নেই, দাও আমাকে। জাঙ্কুক তের হাত থেকে শাড়িটা নিয়ে সে চলে গেল তার শাড়িটা শুকোতে। জেকে তোমার আরেকটা হেল্প দরকার, তোমার ফোনটা একটু দেবে, আমার বাসায় কল করতে হবে। ওই দেখো ওই সাইডে ফোন রাখা আছে, ওইটা থেকে ফোন করতে পারো। হ্যালো হ্যালো জাঙ্কুক, আমি তে। তুমি কি আজকে কুকিকে স্কুল থেকে নিয়ে আসতে পারবে? আসলে বৃষ্টির কারণে আমি এক জায়গায় আটকে পড়ে গিয়েছি। আমি খুব ইম্পর্টেন্ট মিটিং করছি তে, তাছাড়া আজকে আমার অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে, এগুলো রেখে আমি হঠাৎ করে কিভাবে যেতে পারি? তাছাড়া এখনো তোমার হাতে অনেক সময় আছে, তুমি চাইলেও এখন যেতে পারো। প্লিজ জাঙ্কুক আন্ডারস্ট্যান্ড না, আমি সত্যি যেতে পারবো না, আমার তো 1 ঘন্টা টাইম লাগবে, তুমি আজকে একটু ম্যানেজ করে নাও প্লিজ। ওকে ফাইন, এতই যখন তুমি আসতে পারবে না তাহলে কি বা করার, তাহলে আমাকে যেতে হবে। তাছাড়া এই নাম্বারটা কার? তুমি এখন কোথায় আছো? আমি আসলে আমার একটা ফ্রেন্ডের বাসায়, আমি চলে আসবো তাড়াতাড়ি, 1 ঘন্টা লাগবে আমার। ঠিক আছে, ভালো থেকো, টেক কেয়ার। ওকে দে। ফোন কাট করে পেছন ফিরতে দেখলো তার শাড়িটা দেখেছে ইস্তারি করতে শুকোতে চেয়েছিল, সেই শাড়িটা ইস্তারি দিয়ে আঁচল সাইড দিয়ে পড়ে যাচ্ছিল। এটা দেখে তে চিৎকার করে শাড়ির কাছে গেল। এদিক দিয়ে তের এমন চিৎকার শুনে জেকের হুঁশ ফিরল। ও শিট, আমি ভেরি সরি, আমি আসলে খেয়াল করে নিতে। আমি তোমাকে নতুন একটা শাড়ি নিতে পারবো। দিস ইজ ওকে জেকে। সরি, আই এম সরি, ইটস ওকে। এখন বৃষ্টি প্রায় অনেকটা কমে গিয়েছে, তাই তে রেডি হলো, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তে চলে যেতে নিলেই জেকে পেছন থেকে দেখে ডাক দিল, তে আমি জানতাম কোনো না কোনো একদিন তোমার সাথে আমার দেখা অবশ্যই হবে, তাই এই জিনিসটা খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলাম, এটা নিয়ে যাও। এটা আমি নিতে পারবো না জেকে, এখন আর এগুলো সম্ভব না, না দরকার হলে ফেলে দাও। কাম অন টেক ইট,
আমার জন্য না প্লিজ। তে না যেতেও চিঠিটা নিয়ে সেখান থেকে চলে গেল। কোকি সোনা, কি করছো তুমি? মাম্মা তুমি চলে এসেছো? ভালো হয়েছে তুমি চলে এসেছো। দেখো তোমার ছেলে কি করেছে, আমার পুরো ইম্পর্টেন্ট কাগজ সব ছিঁড়ে জলে ভাসিয়ে দিয়েছে। কোকি সোনা, এসব তুমি কি করেছো? দেখো তো, সারা সুইমিং পুল তুমি নোংরা করে দিয়েছো। এগুলো এখন কে পরিষ্কার করবে? জাঙ্কুক তুমি টাইমে পৌঁছে গিয়েছিলে? কোথায়? স্কুলের কথা বলছি। ও গড, আমার ব্লু কালার ফাইলটা কোথায় দেখেছো? তে যাও কুকি, তাড়াতাড়ি এখন শাওয়ার নিয়ে আসো। যাও, গুড বয়। জানো আজকে রাস্তা অনেক বৃষ্টি হচ্ছিল, যার জন্য কোনো ট্যাক্সিও পাচ্ছিলাম। তারপর জানো কি হয়েছিল? হ্যাঁ, আজকে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। আর আজকে আমার পুরনো একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিল, তার বাড়িতে আমি বসেছিলাম এত। ও আচ্ছা, আমি তোমাকে কিছু বলছি জাঙ্কুক, আমার কথায় তোমার কোনো ইন্টারেস্ট নেই না? আমাকে তুমি কোনো কথা পাত্তাই দিচ্ছ না। তোমার সাথে দুটো কথা বলার জন্য তোমার পিছে পিছে ঘুরতে হয় আমার। ও কাম অন বি, আমি এমনিতে আমার নিজের ফাইল খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে আরো প্যারা দিও না প্লিজ। আই এম নট ভি যোগ্য, আই এম ইউর ওয়াইফ। আমি তে তে আমার ভুল হয়ে গেছে। তে আই এম সরি। তে তে সেখান থেকে রাগ দেখিয়ে কান্না করতে করতে চলে গেল। তে একটা লম্বা শাওয়ার নিয়েছে, কিন্তু আজ তার চোখে কিছুতেই ঘুম আসছে না। সে বিছানা থেকে উঠে জেকের দেওয়া সেই চিঠিটা খুলতে শুরু করলো। আর খুলেই তাদের কিছু পুরনো ঘনিষ্ঠ ছবি দেখতে পেল। আর এর আগের সব স্মৃতিগুলো মনে পড়ে গেল। এসব ভাবনার মাঝে তেল হোশ ফিরল। তুই চিঠিটা ভালো করে দেখতে দেখলো, ওখানে লেখা ছিল আই লাভ ইউ, সাথে জেকের নাম্বারও ছিল। তুই নাম্বারটা নিয়ে টেলিফোনে ফোন দিতে গেল। প্রথম ভাবলো যে দিবে না, কিন্তু দু একবার কল দিতেই তুই আবার ফোনটা রেখে দিল। সকাল হতে তে নিজের কাজে বেরিয়ে পড়ল। কাজে গিয়েও তার কাজ করতে একদম মন চাইছে না, বারবারই জেকের কথা মনে পড়ছিল। তাই সেই জেকে কল দিল। দু একবার রিং হওয়ার পর তে যখন আবার ফোনটা রেখে দিতে যাবে, ঠিক তখনই জেকে হ্যালো হ্যালো বলে ওই পাশ থেকে আওয়াজ দিচ্ছিল। হ্যালো হ্যালো তে, এটা তুমি, আমি ভালো করে জানি। তোমার চুপ থাকাটাও যে আমি খুব ভালো করে চিনি। তুমি ভেবেছো আমি তোমাকে ভুলে গিয়েছি? এতটা সহজ না। আমার কথা মনে পড়ছিল অবশ্যই, তাই ফোন দিয়েছো বলছি। কেমন আছো জেকে? আমার সাথে দেখা করো, তারপর না হয় বলি। না জেকে, আমার অফিস আর সংসার সব নিয়ে নিজের কাছে কোনো টাইমই পাই না, আমি যেতে পারবো না। তুমি আমার কাছে বাহানা দিচ্ছ নাকি নিজের কাছে মিথ্যে বলছো? আমি জানি তুমি আমাকে মিস করছো আর আমার সাথে এখন দেখাও করতে চাও। কেন? আমি কি তোমাকে এমনি ফোন দিতে পারি না? যেভাবে ফোন দিয়েছো সেভাবে দেখাও করতে পারবে না জেকে? এটা নট পসিবল। তুমি তো জানো। জানি দি, তুমি আসতে পারবে। আমরা যেখানে দেখা করেছিলাম সেখানে আমার সাথে দেখা করো, ঠিক আছে? একটু পর আমাদের দেখা হচ্ছে। এটা বলে জেকে ফোনটা কেটে দিল। আয়ো, আমার একটু জরুরি কাজের জন্য একটু বাইরে যেতে হবে, তুমি দিকটা একটু সামনে নিও প্লিজ। আমি তাড়াতাড়ি এসে পড়বো। ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা হয়েছে তে? না না, তেমন কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, থ্যাংক ইউ। তে চলে যায় যে সেই শপিং মলের সামনে যেখানে জেকে দেখা করতে চেয়েছিল। জেকে একটু পরে তার বাইক নিয়ে চলে আসে। জেকে ইশারা দিয়ে তার বাইকে বসতে বললো। তে বাইকের মতন বসে পড়লো, কিন্তু জেকে একটু পরেই বলে উঠলো, তে তুমি তো আগে আমার সাথে অনেকবার বাইকে উঠেছো, তুমি কি বাইকে ওঠা ভুলে গিয়েছো? এভাবে কেন বসেছো? চলো ওইভাবে পাও পুড়িয়ে তারপর বসো।
আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। জাঙ্কুকের কথায় তে নিজের বসার স্টাইলটা ঠিক করে জেকে জড়িয়ে ধরে তারা সারাদিন অনেক ঘোরাঘুরি করলো আর সারাদিন খুব মজাও করেছে। আর কিন্তু জাইকের সাথে সারাক্ষণ বকবক করে গিয়েছে, দুইজন অনেক এনজয় করেছে। সারাদিন এনজয় করার পর তে বাড়িতে ফিরলো, আর এদিক দিয়ে জাঙ্কুক বাসায় ফিরে তে বলে চিৎকার করে ডাকছিল। তে তো একদমই সাড়া দিচ্ছিল না, সে নিজের কাজ করে যাচ্ছিল। এবার জাঙ্কুক তে রমিকে দেখে বলে উঠলো, তে তুমি এখনো রেডি হওনি, আমাদের একটু পর পার্টিতে বেরোতে হবে, অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছে। তোমাকে কখন বললাম তুমি এখনো রেডি হওনি কেন? কোথায় যাব? হোয়াট? তোমাকে না বললাম যে আজকে আমাদের একটা পার্টি আছে, সেইখানে নিয়ে যাব। আমি কোনো পার্টিতে যেতে পারবো না জাঙ্কুক, তাছাড়া আমি অনেক সারাদিন অনেক টায়ার্ড, অনেক কাজ করেছি, আমার অফিস কাজ, তারপর সংসার, আমি সবকিছু সামনে এখন টায়ার্ড, আমি এখন যেতে পারবো না, তুমি যাও। হোয়াট? তোমার আজকে কি হয়েছে? ঘরে ঢোকার পর থেকে তোমার মন মেজাজ দেখছি অন্যরকম। তাছাড়া তুমি তো এমনিও বলো আমাদের কোনো সোশ্যাল লাইফ নেই, পার্সোনাল কোনো দিন নেই, আমরা কখনো কারোর সাথে দেখা করতে যাই না, না আমাদের সাথে কেউ দেখা করতে আসে, কানের সামনে পপ করে মেরে ফেলো। তাহলে আজকে যখন বলছি যে আমরা পার্টিতে যাবো তখন তুমি যাবে না কেন? নিয়ে যাচ্ছ তুমি আমাকে? আমি কখন কি ফিল করি, আমার মনে কি চায় কখনো জানতে চেয়েছো? আমার মনের ফিলিংস কখনো বোঝাতে ট্রাই করেছো জাঙ্কুক? তাহলে কেন যাবো তোমার সাথে আমি? তোমার বিজনেসের জন্য? আমি কোথাও যেতে পারবো না, তুমি একাই যাও। ওয়াই আর ইউ ওভার অ্যাক্টিং? আজকে তোমার হঠাৎ করে কি হলো? তুমি যাবে না তো? ওকে, আমি চলে যাচ্ছি, তোমার যেতে হবে না। আমি জানতাম আমার যাওয়াতে না যাওয়াতে তোমার কিছু যায় আসে না জাঙ্কুক, তো কি করব? আমি তোমার পিছে পিছে ঘুরবো? তুমি ভুলে যেও না যে ব্যাংকক আমি শুধুমাত্র এখানে কাজ করতে এসেছি, না তোমাকে এখানে ঘোরাতে ফেরাতে। এটাও ভুলে যেও না আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছে, 5 ইয়ার্স, আর তোমার একটা বাচ্চাও আছে। আমি জানি আমার একটা বাচ্চাও আছে এবং স্বামীও আছে, আর আমি বিবাহিত। এর থেকে বেশি আমার জীবনে কিছু হতেই পারে না জাঙ্কুক। আমি জানতে তুমি বিয়ের সবটা জানার পর তুমি এখানে এসেছো। তোমার বাবার কাছে আমি বলিনি আমার ছেলে আর আমাকে দয়া দেখিয়ে বিয়ে করতে, আমি তোমাকে বিয়ের জন্য কখনো ফোর্সই করিনি। তাহলে এক ওভার রিয়াক্ট করছো তুমি। আসলে ভুলটা আমারই ছিল যে আমি তোমাকে বিয়ের মতন দেখতে বলে বিয়েটা করেছি, এটা আমার ভুল। আর তুমি কখনো চাইলেও বিয়ের মতন হতে পারবে না। জাঙ্কুক রাগে সেখান থেকে চলে যায়, আর সব রাগে জিতে সব ঘর ছেড়ে ভাঙচুর করতে শুরু করে দেয়। ইউ মিন তোমার বোনের স্বামীর সাথে তোমার বিয়ে হয়েছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমাকে একটু বুঝিয়ে বলো তো। নারীদের ভাগ্য বরাবরই খুবই অদ্ভুত, কখন কার ভাগ্যে কি আছে সেটা একটা লটারির মতন। লটারি যদি ভালো আসে তাহলে ভাগ্য ভালো থাকবে, সবকিছুই ভালো থাকবে। শুরু দিক দিয়ে আমাদের ভাগ্য তো ভালোই ছিল, হুট করে যে কি হয়ে গেল জানি না। তুমি তো জানো আমরা যমজ বোন ছিলাম। আমার বড় আপুর নাম ছিল ভি, তার স্বামী ছিল জঙ্কুক, জঙ্কুকের সাথে তার বিয়ে হয়েছিল। তারপর 2 বছর পর তার ঘরে আলো করে কুকি আসে। কুকি হচ্ছে বড় আপুরই ছেলে। বড় আপু আমাকে সবসময় অনেক আদর করতো, তার প্রিয় খাবারটাও আমাকে দিয়ে দিত, কখনো আমাকে অন্য চোখে দেখতো না। আমিও আমার বড় আপুকে অনেক ভালোবাসতাম। এভাবে সব ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন আমার হঠাৎ করে এক জায়গায় ফ্লাইটের কাজের জন্য বাইরে যেতে হতো। কিন্তু ভাগ্যক্রম করে বড় আপু সেই ফ্লাইটটা সে নিজেই বুকিং করে ফেলে। মানে সেই দিন আমাকে সে যেতে দেয় না, সে নিজেই ওখানে যায়। আর সেইখানেই আমার বড় আপুর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, তারপরে ভি মারা যায়। এরপর থেকে আমার মনের ভিতরে অনেক কিছু খারাপ লাগতে লাগলো, যে একটা ছেলে অনাথ হয়ে যাবে, সুন্দর একটা সংসার বরবাদ হয়ে যাবে শুধুমাত্র আমার জন্য। সেদিন যদি বড় আপুর বদলে আমি চলে যেতাম, হয়তো আমি পৃথিবীর মায়া ত্যাগ করতাম। কিন্তু বড় আপু বরাবর মতনই তার প্রিয় জিনিসগুলো আমাকে দিয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম যে জাঙ্কুককে আমি বিয়ে করব, আর তার ছেলের সমস্ত দায়িত্ব নিব, তাকে মায়ের অভাব বুঝতে দিব না। যেহেতু আমার আর বড় আপুর চেহারা একই ছিল, তাই কুকিম ভাবে আমাকে মা বলে অস্বীকার করেনি। আমিও আমার কুকিকে অনেক ভালোবাসতাম নিজের ছেলের মতন। এত কিছুর পরেও আমি চাইনি বড় আপুর জায়গাটা দখল করতে। আমি তো শুধু জাঙ্কুকের কাছে একটু ভালোবাসা চেয়েছিলাম, তার মনের কোণে একটু জায়গা চেয়েছিলাম, কিন্তু সেটাও পাইনি আমি। বিয়ের 5 বছর পরও সে এখনো ভিকে বলতে পারিনি। সবসময় ভিকে আমাকে ভেবে বসে এক সময়, আর আমার কথায় কোনো পাত্তাই দেয় না, সবসময় আমাকে ইগনোর করে। আমার স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসাটা দরকার সেটা আমাদের মধ্যে নেই।
আর যা আছে সবটা শুধুই লোক দেখার। জেগে তের কাছে গিয়ে তেকে হাক করে এবং তে চোখের পানিগুলো মুছে তার সাথে ঘনিষ্ঠ হতে যাবে, ঠিক তখনই তে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিল। আমি চলে যাচ্ছি জেকে। তে প্লিজ লিসেন টু মি, দিস ইজ নট রাইট জেকে। তে আমার কথা শোনো প্লিজ। নো, আমি এখন চলে যাচ্ছি। তে প্রায় চলে যাচ্ছিল, তখন তার মনে হলো যে তার একটা ইম্পর্টেন্ট কাগজ রেখে গেছে জেকের বাসায়। সে আবারও জেকের বাসায় গেল, আর ঠিক তখনই জেকে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে নিয়ে আসলো। জেকে তের ভালোবাসা পরে শিখে দিয়েছিল। তে আর নিজেই কন্ট্রোল করতে পারছিল না। জেকের এমন চল পেয়ে তেও যেন উত্তেজিত হয়ে যাচ্ছিল। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে নিজেকে অনেক আটকানোর চেষ্টা করে, তবে সে আর নিজেকে আটকাতে পারে না। তাই তাদের মধ্যে যা হয় তাই হচ্ছিল। জেকে এবার নিজের টি শার্টটা খুলে ফেলে আর সাথে টের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। তে নিজেকে অনেক আটকানোর চেষ্টা করে, জেকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জেকে তার কোনো কথাই শুনে না। সে নিজের কাজ করে যাচ্ছিল। জেকে ছাড়ো, কি করছো কি, এটা একদম ঠিক হচ্ছে না। কিন্তু জেকে তের কোনো কথাই শোনে না। সে তো তার নেশায় ডুবে আছে। These burning flames, these crashing waves wash over me like a hurricane. I captivate, you're hypnotized, feel powerful. আরে তে, তোমাকে কতক্ষণ ধরে ফোনে ট্রাই করছি, কিন্তু তুমি তো ফোনই ধরছিলে না। এখন কি বাসায় গিয়েছো তুমি? হ্যাঁ আয়ো, এই মাত্রই আসলাম। ও আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার হাজব্যান্ড ফোন দিয়েছিল। আমি বলেছি তুমি জেহপের বাসায় গিয়েছো। আর কিছু বলেছে জংকুক? না, আর কিছু বলেনি। ও আচ্ছা ঠিক আছে আয়ো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখি। ওকে, বাই। জাঙ্কুক খেয়াল করলো তে এইমাত্রই বাড়িতে ঢুকেছে। সে দেখেও তাকিয়ে আছে তার দিকে। তে তাকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। তে ওয়াশরুম ছেড়ে অনেকক্ষণ কান্না করছিল আর শাওয়ার নিচে দাঁড়িয়ে গোসল করছিল। জাঙ্কুক আর কিছু না ভেবে তের ওয়াশরুমে চলে যায় আর তেকে পেছন থেকে হাক করে। তে ব্যাপারটা দেখে পুরাই অবাক হয়ে যায়, কারণ এর আগে জাঙ্কুক তের সাথে কোনোভাবে এরকম আচরণ করেনি। আজ হঠাৎ করে জাঙ্কুকের আবার কি হলো? তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক সেখানে পাথরে নিয়ে দাঁড়িয়েছিল। সেদিন ওয়াশরুমের ব্যাপারটা জাঙ্কুকের একদম খেয়াল আছে। তের গায়ে সেই দাগগুলো, সেগুলোতে কিভাবে লুকাবে? সেদিন ওয়াশরুমে যাওয়াতে জাঙ্কুক ব্যাপারটা খেয়াল করেছে অবশ্য। এতে তেম না ভাবলেও জাঙ্কুকের কিছুটা তের উপর সন্দেহ হয়েছে, তবে সে কিছুই বলেনি তেকে। তে জাঙ্কুককে সবসময় বাহানা দিত জেকের সাথে দেখা করার জন্য। সবসময় মিথ্যে বলতো জাঙ্কুকের কাছ থেকে, লুকিয়ে লুকিয়ে জেকের সাথে দেখা করতো এবং তার সাথে সময় কাটাতো। এভাবে অনেকগুলো দিন কেটে যাচ্ছে। হঠাৎ একদিন, মাম্মা আমি স্কুলে যাব, আমার ঘরে থাকতে ভালো লাগছে না, আমাকে স্কুলে নিয়ে যাও। একদম না কুকি, তোমার গায়ে ভীষণ জ্বর, তুমি এই জন্য স্কুলে কিভাবে যাবে? তাছাড়া তোমাকে সুস্থ হতে হবে, তো যদি স্কুলে যেতে চাও তাহলে খুব শীঘ্রই তোমাকে সুস্থ হতে হবে। নাও ওষুধটা খেয়ে নাও লক্ষ্মী বাচ্চাদের মতো। না মাম্মা আমি স্কুলে যাব। কুকি, তুমি কিন্তু দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছ। মাম্মামের কথা একদমই শোনো না। আমি তো বললাম তুমি আগে সুস্থ হও, তারপর তোমাকে স্কুলে নিয়ে যাব। তো কুকি অনেক বায়না করছিল স্কুলে যাওয়ার জন্য, কিন্তু তাদের বাবা মা তো কিছুতেই তার ছেলেকে দিবে না, কারণ কুকির 102-এর উপরে জ্বর এসেছে, তার অবস্থা খুবই খারাপ আর সে এই মুহূর্তে স্কুলে যেতে চাইছে। দেখো কুকি, তুমি এখন কিভাবে স্কুলে যাবে শোনা? তুমি না ভালো ছেলে, তুমি পাপার কথা শোনো। তাহলে আমার কথাটা রাখো প্লিজ, যে তুমি সুস্থ হলে আমি তোমাকে নিজে স্কুলে নিয়ে যাব, কেমন? তার আগে তো তোমাকে ওষুধগুলো খেতে হবে, সুস্থ হতে হবে, তাহলে তুমি তাড়াতাড়ি স্কুলে যেতে পারবে, তাই না? ঠিক আছে পাপ্পা, ওকে, গুড বয়। তো তাদের কথার মাঝেই একটা টেলিফোন বেজে উঠলো। তে গিয়ে ফোনটা ধরলো।
আর ফোনটা ধরেই দেখে জেকে তাকে কল দিয়েছে। জেকে, তুমি পাগল হয়ে গেছো? তুমি কেন কল দিচ্ছ বারবার? সুইট হার্ট, আমি তোমাকে কল দিব না তো কে দিবে? হ্যাঁ, আমার তোমাকে খুব মিস করছে। চলো দেখা করি আমরা। কি, তোমার মাথা ঠিক আছে? আমি এখন আসতে পারবো না, কুকির অনেক জ্বর এসেছে। তো তো কি হয়েছে? ওর বাবা কোথায়? আর বিয়ে করার পর তুমি কি একবারেই, মানে কি বলবো, যাই হোক, তুমি আসো, আমি জানি না। আর ইউ ম্যাড থেকে, তুমি কি আমার একবার কথা বুঝতে পারো না? আমি তোমার সাথে সিনক্রেট করতে চাই না, বললাম না আমি এখন আসতে পারবো না। সো ফোন রাখো এখন। এটা বলে এতেই ফোনটা কাট করে দিল। আর জেগে তো রাগের মাথায় তার ফোনটাই ভেঙে ফেললো। আর ভাবতে লাগলো কিভাবে তের সাথে দেখা করবে। তেকে এক নজর না দেখলে তার যেন দিনই শুরু হয় না। তে কুকির সাথে খেলা করছিল, ঠিক তখনই তার কানে একটা চেনা কণ্ঠ ভেসে আসলো। সে উপর রুমে চলে গেল, গিয়ে দেখলো জাঙ্কুক আর একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা আর কেউই না, সেটা ছিল জেকে। জেকেকে দেখে তে একটু ভয়ও পেল আর সাথে অবাকও হয়েছে। আরে তে, তুমি এখানে আসো, তোমাকে একটা মজার জিনিস দেখাই। দেখো, এই ছেলেটা হুবহু আমার মতন দেখতে, তাই না? আমি তো ওনাকে প্রথম দেখেই একটা অবাক হয়ে গেছি। মানে উনি আর আমার ভিতর কোনো ডিফারেন্ট নেই, শুধু একটু ডিফারেন্ট ওনার স্টাইল আর আমার স্টাইল। তাছাড়া দুইজনের ভিতর সবই হুবহু। কেউ দেখলে ভাববে যে আমরা যমজ ভাই, তাই না? হ্যাঁ, একদমই জঙ্কুক। আপনাকে আর আমাকে দেখলে তো সবাই যমজ ভাই মনে করবে। অবশ্য আপনি আমার সব পছন্দের জিনিসগুলোই নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ইনি হচ্ছে আমার ওয়াইফ। ও হাই মিস্টার কিমতিও। হ্যালো, আসলে আমি এখানে বাড়ি দেখতে এসেছিলাম। হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, আমি জিম করতে গিয়েছিলাম, তখন ওনার সাথে আমার দেখা হয়। আসলে উনি নাকি কেউ একজন বলেছে যে আমরা বাড়িটা বিক্রি করব, আর উনি কাটতেলেও ভাবে আমাদের বাড়িতেই উঠে আসে। এই মিথ্যে কথাটা কে বললো কে জানে। সত্যি আপনাদের বাড়িটা আমি ভেবেছিলাম কিনবো, তবে এই বাড়িটা যেহেতু আপনারা বিক্রি করবে না। যাই হোক, আপনাদের সাথে দেখা করে ভালো লাগলো, এখন আমি যাই। ঠিক আছে। জেকে যখন যেতে নিবে তখন আবার সে দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুক স্যার। হ্যাঁ বলুন। আপনার একটু ওয়াশরুমে যাব প্লিজ। আসলে আমার বুঝতেই তো পারছেন। ও, দিস ইজ ওকে। তে, ওনাকে ওয়াশরুমটা দেখিয়ে দাও। তারপর জেকে ওয়াশরুমের কাছে নিয়ে গেল। আর সে কিছু দূর যেতেই তেকে দেওয়ালের সাথে পিন করে বসলো জেকে, আর তাকে কিস করতে শুরু করলো। জেকে প্লিজ, কি করছো কি? জঙ্গল দেখে ফেললে আর রক্ষে থাকবে না, ছাড়ো আমাকে। কেউ দেখবে না সুইট হার্ট। তুমি কেন গেলে না আমার সাথে দেখা করতে? জেকে, তুমি পাগল হয়ে গেছো? তের হাত লেগে ফুলদানিটা পড়ে যায়। ফুলদানির শব্দ পেয়ে জাঙ্কুক নিচে নেমে দেখলো। আর ওকে, কি হয়েছে? না না, কিছু হয়নি, আসলে আমার হাত থেকে ফুলদানিটা পড়ে গেছে। এই মুহূর্তেই যে ওয়াশরুম থেকে বেরোলো। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই। আপনাদের বিরক্ত করার জন্য খুবই দুঃখিত। না না, কোনো সমস্যা নেই। তারপর জেগে চলে গেল। কালকে আমি শর্ট করে যাচ্ছি, তুমি তোমার বাবার জন্য কিছু দিলে দিতে পারো আমার কাছে। ও কিছু না, ওভাবে খায় না, ভালো করে খাও বাবা। ওকে মাম্মা। তুমি এখন সাউথ কোরিয়া কেন যাচ্ছ জঙ্কু? আসলে বিজনেস জন্য, কিছু ইম্পর্টেন্টের জন্য। আমি 3 দিন থাকবো সাউথ কোরিয়া। না না, বাবার জন্য তো আমি সেদিনে একটা প্রেশারের মেশিন পাঠিয়েছি, এখন অবশ্য কিছু দিব না। ও আচ্ছা। একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। ইউ লাভ মি? এটা কেমন প্রশ্ন জঙ্কু? অফকোর্স, আই লাভ ইউ সো মাচ। জাঙ্কুক একটু হাসলো। চলে গেল খাবার আনতে। ঠিক তখনই জাঙ্কুকের হাসি মুখটা যেন উদাহ হয়ে গেল। সে খানিকক্ষণের ভিতরে তার মুখটা যেন চেঞ্জ হয়ে গেল, তবুও সে তেকে বুঝতে দিল না। হাই সুইটহার্ট, আমি তো ভাবলাম তুমি আজকে আমাকে কলই করবে না। জাস্ট শাট আপ জেকে। তুমি এখানে মজা করতে ফোন দিইনি। আর তুমি এখানে কেন এসেছিলে? আমার সংসার বরবাদ করতে, নাকি এইটা প্রুভ করতে যে তুমি আমাকে কতটা ভালোবাসো? ও কাম অন সুইটহার্ট, তুমি জানো আমার এমন কোনো উদ্দেশ্যই ছিল না। তুমি জানো তুমি যখন এইভাবে ব্যবহার করো তখন আমার উপর দিয়ে কি যায়। আর তুমি ভুলে যেও না যে আমার স্বামী বাচ্চা আছে। তুমি এমন বিহেভ করলে আমাকে চিরজীবনের মতন হারিয়ে ফেলবে জেকে। জাস্ট শাট আপ। আমার জামাই, আমার বাচ্চা, আমি তোমার লাইফে কিছু না, তাই না? আর তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। তোমাকে এক নজর না দেখলে আমার দিনই শুরু হয় না। হ্যাঁ, আমি তোকে অনেক ভালোবাসি, আর পৃথিবীর কোনো শক্তি এই ভালোবাসা থেকে আমাকে আটকাতে পারবে না। তুমি নিজেও না তুমি নিজেও না। আই লাভ ইউ ভেরি মাচ, সো মাচ। এইভাবে যে আমাকে যে সাইকো ভাবো, নো প্রবলেম। বলে জেকে ফোনটা কাট করে দিল। এবার
তার হারাহাটি পারছে যে সে কত বড় ভুল করে ফেলেছে। সে এখন এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাবে সে নিজেও জানে না। এভাবে কিছুদিন কেটে যায়। জাঙ্কুক সাউথ কোরিয়া চলে গিয়েছে। জাঙ্কুকের মনের ভিতরে কেমন জানি তেরিকে নিয়ে ধীরে ধীরে সন্দেহ হতে শুরু করে। তার কথা বলার ড্রাইস আগের মতন নেই। যে তে তার সাথে কথা বলার জন্য আগ্রহী থাকতো এখন সেটাই জাঙ্কুককে ইগনোর করে। আসলে জাঙ্কুক নিজের কাজের বিজনেসে আর বিয়ের মারা যাওয়ার ব্যাপারটা নিয়ে দুইটাই ডিপ্রেশনে ছিল। কিন্তু ধীরে ধীরে যখন তেকে ভালোবাসতে শুরু করলো কিন্তু জাঙ্কুক সেটা বুঝতেই পারেনি। তবে সে চেষ্টা করতো সবসময় তেকে ভালোবাসার জন্য, ভালো রাখার জন্য। আর সেগুলো ব্যাংককে এসে সম্ভব হতো না। একজন ছেলে মানুষ হয়ে একটা সংসারের দায়িত্ব, তার উপর তার আবার নিজের বিজনেস, এগুলো নিয়ে সে পেরে উঠতো না। আর বুঝতেই পারছো সংসারে যারা করে তারা ভালো জানে, তো তাদের ভালো আইডিয়া আছে। জাঙ্কুক সন্দেহ যেন তের উপর বেরিয়ে যাচ্ছিল। তাই জাঙ্কুক ঠিক করলো তে কোথায় যায় না যায় তার পিছনে লোক লাগিয়ে দিল। সে তো এখন সাউথ কোরিয়া, সে তো আর জানতে পারবে না। আর এই কাজে সুযোগ লাগিয়ে জাঙ্কুক সব লোক লাগিয়ে দিল তের পেছনে। তে কোথায় যায়, 24 ঘন্টা কার সাথে দেখা করে, সবই জাঙ্কুক কাছে যায়। কিন্তু এই বিষয়ে তের কোনো আগামাতা সেন্স কিছুই নেই। ওই যে বলে না, সত্যি কখনো গোপন থাকে না, একদিন না একদিন সবার সামনে অবশ্যই আসবে। এর ক্ষেত্রে সেটাই হলো। কিন্তু জাঙ্কুক এতে কোনো রিয়াক্ট করলো না। সে যেন ঠান্ডা মাথায় সবকিছু দেখছিল আর শুনছিল। তে তার ছেলেকে স্কুলে নিয়ে আসে এবং তার ছেলেকে স্কুলে দিয়ে আসে। আর এরপরে গাড়িতে বসে। ঠিক তখনই দেখে জেকে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর তার কাছে অনেকগুলো সরি চাইছে আর মাপ চাইছে সেদিনের ব্যবহারের জন্য। একটু পরে তেও ভুলে গেল যে সে কি করতে যাচ্ছে। তারপর আর কি দুইজনে আবার ঘনিষ্ঠ হতে শুরু করলো। আর অলরেডি তো জাঙ্কুক সবকিছু জেনে গেছে, কিন্তু তেকে সে কিছুই বলেনি। জেকের সাথে সময় কাটিয়ে তে ঘুমিয়ে পড়েছিল। কখন যে চোখটা লেগে গেছে তে নিজেও জানে না। ঘুম থেকে উঠে দেখে ঘড়ির কাঁটা 5:30। তের মাথায় যেন বাজ পড়লো। সে কি করেছে? কুকি তো তাকে স্কুলে দিয়ে এসেছিল, কুকি তো সে এখনো আনেনি। আর জাঙ্কুকও বাড়িতে নেই যে তার ছেলেকে আনবে। তে দ্রুত আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তার ছেলেকে আনার জন্য। আর গাড়ি থেকে নেমে দেখে তার ছেলে তার জন্য অপেক্ষা করছে আর খুব কান্না করছিল। তে ছুটে গেল কুকির কাছে আর তাকে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খেতে লাগলো। সে ভুলে গিয়ে আনন্দে মেতে উঠেছে। সে আনন্দের পরিণাম যে আজ কি হতে চলেছে সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার স্বামী সংসার দুটোই চলে যাচ্ছিল জলে। একজনকে সুখ দিতে দিয়ে যে ছেলেটাকে কষ্ট দিয়ে ফেলেছে তে। ছেলেকে অনেকগুলো জড়িয়ে ধরে তেও কান্না করে দিল। সে এমনটা করা একদমই উচিত হয়নি। মাম্মাম তুমি আমাকে এত দেরি করে কেন আনলে? আমি খুব ভয় পেয়ে গেছিলাম জানো, আমার বন্ধুরা তো সবাই চলে গেছিল, আমি একা একা বসেছিলাম, আমার খুব ভয় করছিল। মাম্মাম তুমি এমনটা কেন করলে? সরি সোনা, আর হবে না। মাম্মা ভুল হয়ে গেছে তাই না, আমি আর কখনো এমনটা করবো না। সরি সোনা, এই যে কান ধরছি, মাম্মানের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে তুমি বকুনি দাও। সরি বাবা, আমি এমনটা করা আমার উচিত হয়নি, আমি ভুলে গিয়েছিলাম, মাম্মামকে ক্ষমা করে দাও বাবা, আর কখনো এমন হবে না। রুচি তার মায়ের চোখে জল মুছিয়ে বলল, দিস ইজ ওকে মাম্মাম, আর তুমি এমনটা করবে না ঠিক আছে, আর কাঁদবে না তো, আমার যে কান্না পাচ্ছে খুব। চলো বাসায় যাবো, আমার খুব খিদে পেয়েছে। ওকে সোনা চল, আমরা এখন বাসায় যাই। তারপর কুকিকে নিয়ে তারা বাসায় চলে গেল। তে কুকিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে অনেকক্ষণ আগে, তবে তে ঘুমাতে পারেনি। আর যা ঘটলো এরপর কোনো মায়ের তো আর ঘুম আসবে না। আজ দ্বিতীয় পার্সনের জন্য নিজের ছেলেটাকে এত বড় কষ্ট দিয়ে ফেলেছে তে। এখন সে বুঝতে পারছে সে কি ভুল করে ফেলেছে। সে আর চায় না সম্পর্ক রাখতে, অবৈধ সম্পর্ক সে আর রাখতে চায় না। তাই তো আজ তেকের সাথে একটা হ্যাস্ত করতেই হবে। তে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো যে বাসার উদ্দেশ্যে, কিন্তু গাড়ির জেকের বাসার সামনে যেতেই তে যেন পাথরে এনে সেখানে বসে রইল। কারণ জেকের সাথে একটা মেয়েকে খুব ঘনিষ্ঠভাবে দেখতে পেল। মেয়েটা তার কাঁধে হাত দিয়ে দুলতে দুলতে তার বাড়ি থেকেই যাচ্ছিল। তে মনে প্রশ্ন জাগান দিয়ে উঠলো, এই মেয়েটা আবার কি? হাফ সাপ না ভেবে তার বাসার দিকে রওনা দিল। বাসায় গিয়ে কলিং বেল বাজতেই একটা মহিলা দরজা খুলে দিল। এসেছে লিসা, বাজেকে বাহ, আজ যদি আমি এখানে না আসতাম তাহলে তোমার মুখোশটা করে দিন দেখতে পারতাম না। আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো ভুলছিলাম। আমার মতো কত মেয়েগুলো জীবন নষ্ট করেছো, তাইনি তুই আমার জীবন নষ্ট করেছিস। তুই পরপুরুষের সাথে রাত কাটিয়ে বলিস জীবন নষ্ট করেছো। তুই আমার হাজবেন্ডের সাথে থাকিস আবার বড় বড় কথা বলিস।
তোর হাজবেন্ড তোর চাহিদা পূরণ করতে পারে না বলে কি তুই আমার পরির সাথে শুতে যাবি? বলছো কি? মানে কি এসব? জেকে তুমি বিবাহিত? আমি তোমাকে সবটা বুঝে বলছি। লিসা তুমি ঘরে যাও। কেন ঘরে যাব আমি? জঙ্কু কেন যাব? এই মেয়েটা আমাদের জীবন লাইফে আসার পর থেকে একটার পর একটা দুর্নাম ছড়িয়ে যাচ্ছে। একটা পর একটা তুমি আমার থেকে অনেকটা দূরে সরে গিয়েছো। এই মেয়ের জন্যই তো সব হলো। লিসা বলছি না ঘরে যাও। জাঙ্কুক লিসাকে জোর করে নিয়ে ঘরে আটকে দিল। ছি, আমি এতটা নিচে কিভাবে নামতে পারলাম? জেকে টাচ করবে না আমাকে বললাম না, দূরে থাকো। আমি কিভাবে পারলাম এমন করতে? তুমি বিবাহিত? আমার কাছ থেকে কেন লুকোলে? আমি নিজের দিকে নিজে তাকাতে পারছি না নিজের চাহিদার জন্য। আমি তো অনেক মানুষের বিছানাও যেতে পারি। আজ নিজেকে কাছে নিজের খুব ঘৃণা লাগছে। আজকের পর থেকে আমার সাথে কোনো কন্টাক্ট করার ট্রাই করবে না। সুইটহার্ট প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে সব বলছি। আর কোনো সুযোগ না। আমি আর সম্পর্ক রাখতে চাই না। আমাকে মুক্তি দেওয়াই পার। এটা বলে যখন তেজ যেতে নিবে ঠিক তখনই জেকে তাকে আটকে ফেললো আর তার সাথে ঘনিষ্ঠ হওয়ার ট্রাই করলো। কিন্তু তে আর এই ভুল করতে চায় না। সে জেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতে পারছে না। পুরুষের সাথে কি একজন নারী মানুষ পারে? তে নিজেকে বাঁচানোর জন্য তার হাতের কাছে একটা ছুরি দেখতে পেল। ছুরিটা নিয়ে জেকে পিঠে বসিয়ে দিল। আর জেকে সেখানে চিৎকার দিয়ে বসলো। আর সেই সুযোগে তে সেখান থেকে পালিয়ে যায়। এই জন্য মানুষ বলে যে আপনারা সত্যি অনেক ডেঞ্জারাস। আপনাদের বিশ্বাস করা আর একজন ভাবিকে বিশ্বাস করা একই সমান। আপনি বলছেন যে আপনি মার্ডার করেছেন, রাইট? বাট আইন তো বলছে অনেক কিছু। আপনি দেখতে চান খুন কে করেছে? এবার পুলিশ অফিসারটা তার হাত ধরে উঠিয়ে জানলার কাছে নিয়ে গেল আর জানলার পর্দাটা সরিয়ে দিল। তে দেখতে পেল জাঙ্কুক সেখানে বসে আছে। এই দেখুন, ইনি হচ্ছে আসল খুনি। আর আপনি বলছেন আপনি মার্ডার করেছেন? বাহ, আপনাদের নাটক খুবই সুন্দর। তবে আমরা তদন্ত করে জানতে পারি আপনার হাজবেন্ড খুন করেছে। না, এটা হতে পারে না। জাঙ্কুক, তুমি মিথ্যে কেন বলছো? খুনি তো আমি। সত্যি বলছি। দেখুন ম্যাডাম, আপনি হয়তো আমাদের আইন সম্পর্কে ধারণা আছে। আমরা নির্দোষ মানুষদের ফাঁসিতে ঝুলাইনি। আর আমার এই পুলিশ জার্নালিতে আমি কখনো নির্দোষ মানুষকে একদমই ফাঁসিতে ঝুলাই আর আশা করবো আগেও না। সো আপনি বলছেন যে আপনি খুন করেছেন আর আপনার স্বামী বলছে যে তিনি খুন করেছে। আসলে সত্যটা কি বলুন তো? আমি তো বললাম আমি খুন করেছি। আপনি খুন করে যদি থাকেন তাহলে আপনার হাজবেন্ড কেন নিজের ঘাড়ে দোষ চাপিয়ে নিচ্ছেন? কারণ সে আমাকে বাঁচাতে চায়। এবার পুলিশ অফিসার উঠে বসলেন। এবার বয়ান নিতে হবে জঙ্কুকের। দুজনের ভিতর দেখতে হবে আসলে পার্থক্যটি কোথায়। তাহলে হয়তো সে খুনিকে খুঁজে বের করতে পারবে। জঙ্কুক কাছে চলে গেল আর হাতে তার 2 কাপ কফি। ধরুন কফি। নো থ্যাঙ্কস। আরে রাত অনেক বাকি আছে। জাঙ্কুক আর কফি বাড়ালো না। জেহবের কাছ থেকে কফির মগটা নেবেন আর দুইজনে চেয়ারে বসে পড়ল। জেহব এবার বলতে শুরু করলো, আপনি তো এয়ারপোর্টের জন্য টিকিট কেটেছিলেন তাই না? হ্যাঁ। তাহলে আপনার যদি খুনি করে থাকে তাহলে আপনি পালালেন না কেন? জাঙ্কুক এবার চুপ থাকলো। কি হলো জবাব দিন। আপনার এই চুপ থাকায় বলে দিচ্ছি আপনি নির্দোষ। আমি বুঝতে পারি না, নারীদের যতই ভালোবাসা দিবেন ততই দরকার হয়। আপনাদের না দেখলে বুঝতে পারতাম না। আপনার ওয়াইফ একটা ব্যাস। জেহব আর কিছু বলতে যাবে ঠিক তখনই জঙ্কুক রাগে জেহবকে থামিয়ে দিলেন। তার ওয়াইফের ব্যাপারে কেউ খারাপ কথা বলো জঙ্কুক একদম পছন্দ করে না। ডোন্ট সে এনিথিং মাই ওয়াইফ। আমি আমার বয়ান দিয়ে দিয়েছি। আমার ওয়াইফ কোনো খুন করেনি, আমি নিজেই খুন করেছি। আর অপরাধীকে ধরতে হলে আমাকে ধরুন, আমার ওয়াইফকে ছেড়ে দিন। হঠাৎ করে আপনাদের স্বামী স্ত্রীর মাঝে কি এমন চমৎকার হয়ে গেল যে আপনি আপনার ওয়াইফের জন্য জীবনটাও দিয়ে দিতে রাজি? টেল মি জঙ্কুক, শুরু থেকে সবটা বল। কিভাবে তাকে বুঝতে পারলেন যে আপনার ওয়াইফ আরেকজনের সাথে অ্যাফেয়ার চলছে? টেল মি, আমি আপনার জন্য অপেক্ষা করছি। এই আমাকে সবসময় বলতো আমি বিজনেস নিয়ে সবসময় বিজি থাকতাম। হ্যাঁ, এটা সত্য। আমার পেশা নিয়ে আমি বিজি থাকতে পছন্দ করতাম। ডিপ্রেশনে ছিলাম আমার আগের স্ত্রী ভিকে নিয়ে। ওকে ভোলা তো সম্ভব ছিল না, তবু আমি শুধুমাত্র বিয়ে করেছিলাম কুকির জন্য। তবে এটা ভুলও ভুল হবে। এই 5 বছরে আমার ওয়াইফের প্রতি যে ভালোবাসা সৃষ্টি হয়নি তা না, তবে সেটা প্রকাশ্যে বলা হয়নি। হয়তো বলতে আমি অনেকটা দেরি করে ফেলেছি। তাই তো একজন
তৃতীয় পার্সন এসে আমাদের সংসারে আগুন লাগিয়ে দিতে খুব সহজেই লাগিয়ে দিল। আমি তো ভুলে গিয়েছিলাম যে একজন নারীর চাহিদা কি। বিয়ের পর সত্যি মেয়েটা কোথায় যাবে? নিজের স্বামী তো তাকে ভালোবাসবে, কাছে টানবে, আদর করবে। একটা মেয়ের কাছে তো এতটুকুই যথেষ্ট। আমি তো ভুলে গেছিলাম শুধু ভাত কাপড়ে কি সব হয়। আমার মাথায় তো এতটুকুই চিন্তা ছিল, তার স্বামী আছে, বাচ্চা আছে, সংসার আছে, সে খাওয়া দাওয়া পাচ্ছে, কোনো কিছু অভাব নেই। তার কি অভাব? না, আসলে আমাদের মাইন্ডটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। আমি এত ডিপ্রেশনের কাজের প্রেশারে ছিলাম যে আমি ভুলে গিয়েছিলাম একটা নারীর চাহিদা ঠিক কত। আর সেই সুযোগটা হয়তো ওই ছেলেটা নিয়েছে। এর প্রতি আমার সন্দেহ হতে লাগলো সেদিন থেকে আমি সবসময় তার অফিসে ড্রপ করে দিতাম। সে কখনো আমাকে নিষেধ করতো না। সে যতটুকু সময় পেত আমার সাথে টাইম স্পেন্ড করতে চাইতো। এই বিষয়টা আমার খুব ভালোই লাগতো। অবশ্য আমিও কখনো তাকে নিষেধ করতাম না। আমি হয়তো বা দেখাতাম যে আমি বিরক্ত, কিন্তু আমার বিষয়গুলো খুবই ভালো লাগতো। একে কখনো আমি বুঝতে দিইনি। হয়তো এটাই আমার বোকামি ছিল, নিজের ওয়াইফকে নিজেই দূরে সরিয়ে দিয়ে। তাই তো আজকে এই দিন দেখতে হচ্ছে। আমার তো আরো সেদিন অবাক লাগলো যেদিন তে আমাকে নিষেধ করলো যে আমাকে ড্রপ করতে হবে না, আমি একাই যেতে পারবো। ভাবলাম যে তার কোনো কাজ, কিন্তু না, ধীরে ধীরে সে আমাকে দূরে সরিয়ে দিতে লাগলো। একের পর এক বাহানা। সে আমাকে মিথ্যে কথা বলে কার সাথে যেন দেখা করতো। তবে আমি পুরোপুরি ভাবে কনফিউজ ছিলাম না, কোনো শিওর ছিলাম না, আমার হাতে কোনো প্রমাণ ছিল। তাই তো আমি তাকে কিছু বলিনি। আমি তো সেদিন আরো শিওর হয়ে গেলাম। আমি যেদিন তার অফিসে কল দিই, আরো সেদিন কলটা ধরলো আর ধরে বললো তে নাকি একজনের বাসায় গিয়েছে। আমি তার বাসায় কল করতে, সে বললো তে আসে নাই। আমার মাথায় যেন বাজ পড়ার মতন অবস্থা। তে আমাকে কেন মিথ্যে বললো? মিথ্যে বলে কার সাথে দিনের পর দিন দেখা করে, এগুলো যেন আমার মাথায় নাড়া দিয়ে উঠলো। আমি আস্তে আস্তে এর প্রতি আরো সন্দেহ আমার বাড়তে লাগলো। যে সন্দেহ দূর করার জন্য আমি তাই তো তেকে বললাম সেদিন যে আমি সাউথ কোরিয়া যাবো 3 দিনের জন্য। আমার মাথায় এটাই ছিল যে 3 দিনেতেই ঠিক কার সাথে দেখা করে, কার সাথে কথা বলে। আমি তার পেছনে লোক লাগিয়ে দিই। আর লোকগুলো লাগিয়ে দেওয়ার কারণে তার ছবি কোথায় যাচ্ছে, 24 ঘন্টা কার সাথে কথা বলছে, আমার সব কানে আসছে। আমি জানতে পারি এর সাথে ওই জেকের সম্পর্কের কথা। আমার সেদিন মাথা ঠিক ছিল না। তাই যেদিন গিয়েছিল জেকের বাসায়, সেদিন তাকে আমি ফলো করে জেকের বাসাটা চিনে ফেলি। আর সেদিনই আমি জেকের বাসায় যাই। বেরোনোর পরই তার বাসায় গিয়েছি। আমি গিয়ে দেখি দিব্যি আছে ছেলেটা। আমার খুব রাগ হলো। আমি তাকে ঠান্ডা মাথা বোঝাতে চাইলাম, আমি জানতাম সেটা তুমি জেকে জাঙ্কুককে এখানে অত আশা করিনি। তাকে দেখে খুবই অবাক হলো। জাঙ্কুক এবার বলতে শুরু করে দিল, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমার ওয়াইফের দিকে নজর দেওয়া বন্ধ করো। তার দিকে চোখ তুলেও তাকাবে না। আরে মিস্টার জিউন জাঙ্কুক জি, আপনি আমার বাসায় অবশ্য আশা করিনি। বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসুন। আসুন। জেকির কথায় জাঙ্কুক রুমে প্রবেশ করলো। রুমটা খুবই অগোছালো, মনে হচ্ছে যে কেউ ধস্তাধস্তি করেছে। আর এদিক দিয়ে জেকের রুমে ঢুকে তাকে জিজ্ঞাসা করছে চা বা কোনো কফি খাবে কিনা। কিন্তু এখানে তো জাঙ্কুক চা বা কোনো কফি খেতে আসেনি। এখানে সে মিটমাট করতে এসেছে। কেনই বা তের সাথে তার সম্পর্ক, আর কেন তার ওয়াইফের পেছনে লেগে আছে, তাদের সংসারটা কেন সে ভাঙতে চাইছে। জাঙ্কুক খেয়াল করলো জেকের সাথে তের খুব ঘনিষ্ঠভাবে ছবি তোলা। জাঙ্কুক আর বুঝতে বাকি রইল না যে এটা তার এক্স বয়ফ্রেন্ড ছিল। অবশ্য জেকে ইচ্ছে করেই তাকে ঘরে ডেকেছে যেন সে এসব দেখতে পায় আর দেখে যেন জেলাস ফিল হয়। কবে থেকে জানো ওকে? এক্সকিউজ মি, মানে কবে থেকে দেখেছি না তুমি? জেকে একটু বাঁকা হাসলো। সে আশ্বাস করছিল জাঙ্কুক এমন কিছুই বলবে। জেকে একটা বাঁকা হাসি দিয়ে বলল, তখন থেকে জানে যখন তোমার তেল লাইফে কোনো অস্তিত্বই ছিল না, শুধুমাত্র আমার রাজত্ব ছিল। জেকে আবারও হাসলো। তারপর জাঙ্কুককে বলল, আরেকটা সিক্রেট কি জানো? আমি জেলে কেন ছিলাম? কারণ তেল গায়ে কেউ হাত দিক এটা আমার সহ্য হতো না। তাই তো যেই বেটা ওর গায়ে হাত দিয়েছিল তাকে দুনিয়া থেকেই সরিয়ে দিয়েছে। ওর সাথে সবসময় দেখা করো, তাই না? হ্যাঁ, এটা আমার বলা লাগে না, শুধু দেখাও না। আমি তোমার ওয়াইফ কোথায় কোথায় টাচ করেছি তোমার কোনো আইডিয়া নেই। তোমার সাথে তুমি তো তাকে সুখই দিতে পারো না। আমার কাছে এই পাখিটা সুখ চায়। আমি যা মানা করতে পারি বলো? তাকেও আমার ভালোবাসা বিলিয়ে দিই, যে ভালোবাসা দুইজনেই ডুবে থাকি। আমার কথায় বিশ্বাস হচ্ছে না, তাই না? বিশ্বাস না হওয়ারই কথা। ডোন্ট ওয়ারি, আমি আছি না, আমি সব বিশ্বাস করিয়ে দেবো।
দেখতে চাও তোমার ওয়াইফকে আমি ঠিক কোথায় কোথায় টাচ করেছি? জেকে এবার নিজের একটা রুমে নিয়ে গেল, আর সেখানে ঠিক এই দেখো এই বিছানায় তোমার ওয়াইফের সাথে সারাটা রাত কাটিয়েছে। আমাদের যত ভালোবাসা মনে হচ্ছে এই বিছানাতে দেখো এখনো গ্রানটা রয়ে গেছে। আমার ওয়াইফ যে পারফিউম ইউজ করে ঠিক সেই গ্রানটা এখনো আমার বিছানায় মোমো করছে। আই লাভ ইট দিস গ্রান। আর জানো ওই দেখো জেকে এবার হাতে একটা পেন্টি নিল, মেয়েদের যে পেন্টিগুলো থাকে সেটা নিয়ে জাঙ্কুকের মুখে ছুঁড়ে মারলো। জাঙ্কুক রাগে ইতিমধ্যে ফুসছে আর ছুঁড়ে মুখে বললো, দেখো চিনতে পারছো? অফ সরি, তুমি কিভাবে চিনবে? তুমি তো কখনো তোমার ওয়াইফের সাথে রাতই কাটাওনি। তারপর চেনা থাকার কথা তাই না? তোমার ওয়াইফ তো শপিং করে ভালো করে। জাঙ্কুক পেন্টিটা হাতে নিয়ে দেখলো এটা তেল পেন্টি। সে লজ্জায় মাথা নিচু করে ফেললো। দেখো তুমি তোমার ওয়াইফের চাহিদা পূরণ করতে পারো না। সে আমার ভালোবাসা টানে টানে আমার কাছে চলে আসে। এই পেন্টিটা থেকে এখনো সে প্রাণ আসছে। জাঙ্কুক রাগে অপমানে সেখানে আর থাকতে পারলো না। ইতিমধ্যে তার মাথা গরম হয়ে গেছে। সে সেখান থেকে যেতে নেবে ঠিক তখনই জেকে আরো এমন এমন খারাপ ভাবে কথা বলছিল জাঙ্কুক নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারে না। সেখানেই জাঙ্কুক হুট করে জেকে থাপ্পড় দিয়ে বসে আর তাদের ভিতরে ফাইটিং শুরু হয়ে যায়। রাগের বসে জেকে মেরে ফেলে। জেকের মাথা ফেটে রক্ত পড়ে যাচ্ছে, পুরো ঘর রক্ত দিয়ে ভরে গেছে। জাঙ্কুক জেকের হার্টবিট চেক করে, জেকের শ্বাস চলছে না, তার মানে সে মারা গেছে। জাঙ্কুক রাগের বসে জেকে মার্ডার করে বসে। জাঙ্কুক বুঝতে পারছে না সে এখন কি করবে। সে ফোনটা হাতে নিয়ে পুলিশকে কল দিতে চাইলো, কিন্তু পরক্ষণে সে আর দিল না, ফোনটা সেখানে রেখে দিল। আর যাতে পুলিশ কোনোভাবে প্রমাণ জাঙ্কুককে ধরতে না পারে তাই ফোনটাকে ভালো করে মুছে নিল আর সে প্ল্যান খাটিয়ে ফেলে। তার এখন কি করবে? জেকে একটা বস্তার ভিতরে ভরে দিল আর তার বাইরে গাড়িটা ছিল যাতে কেউ সন্দেহ না করে। সে এভাবে জিনিসগুলো নিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল কোনো বড় কোনো কেজ বা কোনো আলমারি নিয়ে যাচ্ছে। লোকেরা বেশি সুন্দর করলো। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। জেকের লাশটা জাঙ্কুক নিজের গাড়িতে উঠাতে কেউ কিছু টেরও পায় না। জেকের লাশটা তার বাড়িতে নিয়ে যায়। এখন সেই লাশটা নিয়ে ঠিক কি করবে? বাহিরে দিলে অনেক প্রবলেম হবে। সে চাইছিল তার বাড়ির ভিতরে লাশটা গিয়ে। যখন ঘুমালো ঠিক তখনই জাঙ্কুক গভীর রাতে লাশটা তার গাড়ি নিয়ে দাফন দিল, চাপা মাটি দিয়েছে। ঘড়ির কাঁটায় 10:30। জাঙ্কুক এখনো ঘুমাচ্ছে। বেচারা কাল রাতে যে জানে গিয়েছে, ঘুমে না উপায় আছে, তে জাঙ্কুকের পাশেই বসে আছে। জাঙ্কুকের মুখটা দেখে মিটমিটে হাসছে, তবে খানিকক্ষণের পরই মনে হচ্ছে সে জাঙ্কুকের সাথে ভুল করছে না। তার জানি কেমন একটা গিল্টি ফিল হচ্ছে। মন চাইছে জাঙ্কুকে সবকিছু বলে দিতে, কিন্তু সে বলতেও পারছে না। জাঙ্কুক একটু পরেই নড়ে চড়ে উঠলো। তেকে পাশে বসে দেখে বলল, কয়টা বাজেতে? 10:30 বাজে। জাঙ্কুক উড়মুড়ে উঠে বসলো, কারণ তার অফিসে যেতে হবে। জাঙ্কুক যখন জেদ নিবে তখন তে পিছন থেকে ডাক দিয়ে বলল, জাঙ্কুক কিছু বলবে? খানিকক্ষণ পর তে চুপ করে এলো, না কিছু না, যাও। জাঙ্কুক চলে গেল। দেখো তে, তুমি বলতে চাইছো যে জাঙ্কুকে সব সত্যি কথা বলে দেবে, কিন্তু এটা বলেও কি ফায়দা হবে? আরো তোমাদের মাঝের ভিতরে যাও ঠিক হয়েছে, সবটা আবার আগের মতন হয়ে যাবে। জাঙ্কুক যদি এসব জানতে পারে, বুঝতে পারছো কি হবে? আমি তোমার ভালোর জন্য বলছি। আর যে ভালোবাসা তুমি আগে দাফন দিয়েছো সেটার কথা মনে না করাই ভালো। আমি জানি আয়ু, কিন্তু দিনের পর দিন আমি জাঙ্কুককে ঠকাচ্ছি। এটা তো একদম ঠিক হচ্ছে না, তাই না? সব ভুল তো আমারই। আমি নিজেই আগুনের গায়ে হাত দিয়েছি, এখন তো পড়তে আমাকে হবে। আমি হারে হারে টের পাচ্ছি কিভাবে এত বড় ভুল করে ফেললাম। আমি যদি সত্যি সময় বদলাতে পারতাম তাহলে কখনোই জেকের সাথে দেখাই করতাম না। আমি বড় ভুল করে ফেলেছি। আমার দিনের পর দিন মনে হচ্ছে যে আমি জাঙ্কুককে ঠকাচ্ছি। এই কিচেন রুমে কাজ করছিল। জাঙ্কুকের কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিন ভালো করে ধুচ্ছিল। ঠিক তখনই জাঙ্কুকের পকেটে কিছু একটা কাগজ দেখতে পেল। ভাবলো যে অফিসে কোনো ইম্পর্টেন্ট ফাইল হবে, তাই তো শেষ তৎক্ষণাৎ পকেট থেকে কাগজটা সরিয়ে নিল। কিন্তু কাগজটা সে খুলতেই দেখলো সেখানে জেকে আর তার ঘনিষ্ঠ ছবি। এটা দেখে তের বুকটা যেন ধুপ করে উঠল। তার মানে জাঙ্কুক সব জানতো এতদিন, তাহলে তাকে কেনই বা কিছু বললো না? ভাবতে যেন খুব ভয় লাগছে। তবে জাঙ্কুক তাকে ভুল বুঝেছে এটা নিশ্চিত, তবে তাকে কেন কিছু বললো না? তের এসব ভাবনার মাঝে কুকি বলে উঠলো, মাম্মা
পুলিশ এসেছে। কুকির কথা শুনতে তে আর এক মুহূর্ত সেখানে দেরি করলো না, ছুটে গেল সেখানে। আপনার এখানে কি চাই? আসলে আমরা এখানে এসেছি একটা কেসের ব্যাপারে। যেকে নামে একটা ব্যক্তি 3 দিন ধরে নিখোঁজ। তার গার্লফ্রেন্ড আমাদের কমপ্লেন করেছে, তাই আমরা আপনার কাছে এসেছি। কারণ ওনার রুমে তদন্ত করে জানতে পারলাম ওনার ডায়েরিতে আপনার ছবি দেখেছে। তাই আপনি কোনোভাবে ওনাকে চেনেন বা আপনার সাথে ওনার কি আর যদি জেনে থাকেন তাহলে ওনার নিশ্চয়ই জানেন উনি কোথায়। এ কিছুটা ভয় পেল, মনে শক্তি জুগিয়ে বলল, আমি কিছু জানি না। আর ওনার কলেজে একসময় আমি আর জেকে জাস্ট ফ্রেন্ড ছিলাম, এই থেকে বেশি কিছু না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি কিছু মনে না করলে এক গ্লাস পানি পেতে পারি? আসলে গলাটা খুব শুকিয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তে চলে গেল পুলিশ অফিসের জন্য পানি আনতে। পুলিশ অফিসারটা বাড়িটা খুব খুঁটি খুঁটি দেখতে লাগলো। সে দেখতে পেল 3 জনের ছবি। একটা হচ্ছে তে, তার হাজবেন্ডের এবং তার ছেলে। বুঝতে পারলো যে এটা তারা স্বামী। তো যেভাবে মাথায় একটা কথাই ঢুকছে না, তাহলে তেই তাকে মিথ্যে কেন বলছে এবং ভিতরে তে কি সন্দেহ হচ্ছে, তবে সে বুঝতে দিচ্ছে না। সামনে একটা ক্যাসেট দেখতে পেল, সেটা চুপ করে নিয়ে নিল। হয়তো বা এটা কোনো প্রুফ দিতে পারে তাদের তদন্তের জন্য। ক্যাসেটটা তুলতেই তে সেখানে এসে হাজির হতে পারেনি, কিন্তু তে খেয়াল করে না ক্যাসেটটা সে পুলিশ অফিসার নিয়েছে। সে আগেই ক্যাসেটটাকে লুকিয়ে ফেলে আর বলে, ও এসে গেছে, দিন পানিটা। সে হোক টক টক করে সব পানি খেয়ে ফেলে আর বলতে লাগে, এটা আপনার কি হয়? আমার হাজবেন্ড। ওনার নাম কি? জঙ্কুক। আচ্ছা, উনি কি কাজ করেন? ওনার নিজস্ব বিজনেস আছে। ও সো গুড। আপনারা এখানে কি নতুন এসেছেন? না, আমরা এসেছি প্রায় 2 বছর হবে। ও আচ্ছা, আপনারা অবশ্যই সাউথ কোরিয়াতে থাকে? হ্যাঁ, আমাদের জন্মস্থান সাউথ কোরিয়া, তবে আমার হাজবেন্ড যেহেতু এখানে কাজ করে পার্মানেন্টলি আমাদের এখানে থাকতে হচ্ছে। ও আচ্ছা, এটা আপনার কি হয়? এটা হচ্ছে আমার ছেলে। ভালো, ঠিক আছে, আপনাকে বিরক্ত করলাম, এখন আমরা যাই। তারপরে পুলিশ অফিসারটা চলে যায় আর তে সেখানেই দাঁড়িয়ে থাকে। তার খুব ভয় হচ্ছে আর সন্দেহ হচ্ছে, হঠাৎ করে জেকে আবার কোথায় মিসিং হয়ে গেল। আর এসবের পিছনে কেন জানি না জাঙ্কুককে তের খুব সন্দেহ হচ্ছে। জাঙ্কুক অফিসে কাজ করছিল, ঠিক তখনই ন্যাচি এসে জাঙ্কুককে ফাইলের সাথে একটা চিঠি দিয়ে গেল। জাঙ্কুক ভাবলো হয়তোবা তার ফাইলের কোনো ব্যক্তিগত কোনো ইম্পর্টেন্ট কাগজ। সেটা ভেবেই জাঙ্কুক চিঠিটা খুলে যেন হতবাক হয়ে গেল। চিঠিটার ভিতরে যেদিন জাঙ্গনি জেকে লাশটা দাফন দিচ্ছিল, মাটি চাপা দিচ্ছিল, সে অনেকগুলো ছবি। তো সে বুঝতে পারছে না এই ছবিগুলো কে তুলেছে আর কে বা এখানে পাঠিয়েছে। জাঙ্কুক ইতিমধ্যে খুবই ঘাবড়ে যায়। পাপা, তুমি চলে এসেছো? জানো আজকে না পুলিশ আঙ্কেল এসেছিল। জাঙ্কু ঘরে ঢুকতে দেখলো তে সেখানে দাঁড়িয়ে আছে। তাই দেখে বলো, পুলিশ এখানে এসেছিল? কিন্তু কেন? জেকের জন্য। জেকে? কিন্তু আমাদের ঘরে কেন এসেছিল? কারণ তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জাঙ্কুক নর্মালি তের সাথে কথা বলছিল, সে নিজের ড্রেস চেঞ্জ করছিল, তে সেখানে দাঁড়িয়ে ছিল। আর জাঙ্কুকে ভয় ভয় বলতে লাগে, জেকে কোথায় জাঙ্কুক? তুমি তাকে কিছু করনি তো? জাঙ্কুক, বলছো না কেন? সে কোথায়? চুপ করে কেন আছো? তুমি কি তাকে কিছু বলেছো? টেল মি, সে কোথায়? জাঙ্কুক, আমি কিছু বলছি তোমাকে। তে একটা এগোতে এগোতে জাঙ্কুকে দেখে কথাগুলো বলছিল। জাঙ্কুক নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে একে একটা থাপ্পড় মেরে বসে। শাট আপ! এখন ওই ছেলেটা তোর জীবন অনেক কিছু, তাই না? আমি কিছু না তোর লাইফে, তাই না? আমি তো তোকে সুখ দিতে পারিনি, তাই তো দিনের পর দিন ওর পিছনে রাত কাটিয়েছিস। ছি, তোকে ভাবতে ঘৃণা লাগছে আমার। I hate you so much. I really hate you. You bitch. আমি তোকে মেরে ফেলবো কথা মুখে আনলে। জাঙ্কুক বলি থেকে পাগলের মতন মারতে লাগলো। ঠাস ঠাস করে 2-4টা চড় মেরে বসলো। তে তো গালে হাত দিয়ে সেখানে দাঁড়িয়েছিল পাথরে নেয়, কারণ এটা তার প্রাপ্য ছিল। সে জানতো কোনো না কোনো একদিন জাঙ্কুক তাকে এমন কিছুই করবে, তবে সে এতটা রেখে যাবে তে ভাবতে পারেনি। জাঙ্কুক থেকে সেখানে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। জাঙ্কুকের ভাবনার মাঝে তার বেলকনির কাজটা ভেঙে গেল। জাঙ্কুক ধূর উঠে বসলো আর দেখলো যেদিন জেগেকে যেই বস্তাটাতে দাফন করেছে সেই বস্তাতে রক্ত লেগে আছে আর জেগের কিছু কাপড় চোপড়। জাঙ্কুক বুঝতে পারছে না এগুলো কে করছে। জাঙ্কুক আর 1 সেকেন্ডও দেরি করলো না, সেখানে চলে গেল গার্ডেনে যেখানে জেকের বডিটা দাফন করেছে। তেও শব্দে জাঙ্কুকের পিছু নিতে লাগলো আর জাঙ্কুক পাগলের মতন সেখানে
মাটি খুঁড়তে লাগলো আর খুঁজে দেখে সেখানে কিছুই নেই। কে কে আমাকে ব্ল্যাকমেল করছে? সামনে আয়, সাহস থাকলে সামনে এত কথা বল। এভাবে লুকোচুরি কেন খেলছিস? আমাকে ব্ল্যাকমেল কেন করছিস তোরা? তো এবার জাঙ্কুককে শান্ত করার চেষ্টা করলো। বিশেষ করে আমি যেদিন জেকে মার্ডার করি আমি এইখানে রেখেছিলাম তার বডিটা। এখন কোথায় গেল আমি জানি না। কেউ একজন আমাকে ব্ল্যাকমেল করছে। জাঙ্কুক শান্ত হও। তুমি ফরেন কালকে সাউথ কোরিয়ান চলে যাও কুকিকে নিয়ে। কি বলছো কি? এভাবে ভয়ে পালাবার লোক আমি না। এভাবে দুকে দুকে মরার থেকে একবারে মরা অনেক ভালো। আমি পুলিশকে সবকিছু বলে দেবো। জাঙ্কুক তুমি পাগল হয়ে গেছো? তুমি যদি এখন সবকিছু বলে দাও তাহলে কুকির কি হবে বুঝতে পারছো? আর এমনি তো তুমি তো দেখেছো পুলিশ আমাদের ঘরে আসছে, আমাদের সন্দেহ করছে, বেশ করে আমাকে। আমি চাই না তোমাদের দুইজনের ক্ষতি হোক। আমি যেমনি হই জাঙ্কুক, আমি কখনো চাইবো না তোমার ক্ষতি হোক। তাই আমি তোমাকে রেখে কোথাও যাবো না। জাঙ্কুক পাগলের মতন কথা বলো না। আমাদের কুকির ভবিষ্যৎ কি হবে? তুমি চলে যাও। আমি কুকির স্কুলে যত ডকুমেন্ট আছে সব কিছু মিটিয়ে আমি চলে যাব। তুমি কালকে ফ্ল্যাটই সাউথ কোরিয়া যাচ্ছ। আমি আর কথা বাড়ালাম না, কারণ আমাদের এখান থেকে বেরিয়ে যায় একটা বুদ্ধিমানের কাজ। তাই তেল কথা মতন আমি সেদিন এয়ারপোর্টে চলে যাই। কিন্তু কেন জানি না তেল এই ভুলটা আমার কাছে ছোট লাগতে লাগলো, আর আমি যে মার্ডারটা করেছি সেটাই আমার কাছ থেকে বড় লাগতে লাগলো। আমি তার চোখে ভালোবাসা দেখেছি। সেদিন সে খুবই চুপচাপ ছিল, তার চোখে আমার জন্য ভয় ছিল। কুকিকে আর আমাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে তাকে দেখেছিলাম। আর সেদিন তার প্রেমে আমি নতুন করে আবারও পড়ি। কিন্তু সে হাজার হলো আমার স্ত্রী, তাকে নিয়েও আমার খুব চিন্তা হচ্ছিল। তাই তো আমি এয়ারপোর্টে ঢুকেও তে যখন গাড়ি নিয়ে চলে যায় তখনও তাকে ফোন দিই। হ্যালো হ্যালো তে, তুমি এখনো যাওনি? তে আমার যেতে মন চাইছে না, আমরা তিনজন একসাথে যাই। না জাঙ্কুক তুমি পাগলের মতন কথা বলো না। আমি বললাম তো আমি চলে আসছি। ঠিক আছে, আমি কালকে তোমার টিকিট বুকিং করে দিয়েছি, টাইম মতন পৌঁছে দিও। ঠিক আছে, তুমি সবকিছু দেখেছো? ঠিক আছে তো সবকিছু? হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে। তে ফোনে কথা বলছিল, ঠিক তখনই আপনাদের গাড়ির আওয়াজই শুনতে পাই। আমার কেন জানি না মনে হলো তে কোনো বিপদে পড়েছে, আর তে তখনই ফোনটা কাট করে দিল। আমি কেন জানি না আর যেতে পারলাম না, স্বার্থপর হতে পারলাম না। তে আমার জন্য আর আমার ছেলের জন্য জীবন দিতে চাইছে। আমি জানতাম সে আমার জন্য আর আমার ছেলের জন্য সবকিছু করতে পারবে। তাই আমি আর নিজেকে স্বার্থপর বানাতে পারলাম না। তাই আমি ঠিক করেও যেতে পারলাম না। সেদিনই আমি এয়ারপোর্ট থেকে ব্যাক করি। আপনার কি মনে হয় আমার স্ত্রী এখনো খারাপ? আমি যা করেছি সম্পূর্ণ ভুল। দেখুন, আমি খুন করেছি, আমার স্ত্রী নির্দোষ, ওকে ছেড়ে দিন। জাঙ্কুকের কথা শুনে পুলিশ তাকে ছেড়ে দিল। কিন্তু পুলিশ একটা কথাই বুঝতে পারছে না, লাশটা তাহলে কোথায় গেল। তাদের কেসটা যেন আরই জটিল হয়ে গেল। এর পেছনে কি কেউ আছে, তাকেও খুঁজে বের করতে হবে। তো এদিক দিয়ে তেও চেষ্টা করে যাচ্ছে জাঙ্কুকে ছাড়ানোর জন্য। সে অনেক লয়াল দেখছে আর তার বান্ধবীকে বলেছে, দেখো আয়ু, যেভাবে হোক জাঙ্কুককে বের করতে হবে। প্লিজ ভালো একটা লয়াল দেখো, জানি আমি জাঙ্কুককে বের করতে পারি। দেখো তে, টেনশন করো না, আমি এখান দিয়ে চেষ্টা করছি। আর তুমি তো বলছো যে বডিটা গায়েব, বডিটা কোথাও হারিয়ে গিয়েছে তাই না? হ্যাঁ, তাহলে এই কেসটা জাঙ্কুক জন্য খুবই সহজ হবে। যেহেতু ওদের হাতে কোনো প্রুফ নেই বা বডিটা কোথাও পাওয়া যাচ্ছে না, তাই জাঙ্কুক কেন তাকে ফাঁসি দিবে জানি না। আমি শুধু জানি যে জাঙ্কুককে আমাকে বের করতে হবে। ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। আচ্ছা, কুকি কি করছে? এই তো কুকি এখানেই বসে ড্রয়িং করছে। কথা বলবে? হ্যাঁ দাও। তারপর কুকির সাথে এতে কথা বলে, বাবা কেমন আছো? কি করছো তুমি? খেয়েছো? হ্যাঁ মাম্মাম, হ্যাঁ আমি খেয়েছি। তুমি কোথায় চলে গেছো? কবে আসবে? এই তো শোনা, কাজ শেষ হয়ে গেলেই তোমাকে আন্টির কাছ থেকে নিয়ে আসবো। ঠিক আছে। পাপা কেমন আছে? ভালো আছে শোনা। আচ্ছা কুকি শোনা, এখন আমি রেখে দিই। ওকে মাম্মাম, আই লাভ ইউ টু শোনা। তে দেখতে পেলো জাঙ্কুককে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তে এবার জাঙ্কুর কাছে গিয়ে বলল, কেন গেলে না জাঙ্কুক? তোমাকে তো আমি যেতে বলেছিলাম। কিভাবে যেতাম তে তোমাকে ছেড়ে? এগুলো আমার জন্য হয়েছে, সব আমার ভুল। না তে, এইভাবে বলবে না প্লিজ। তোমার জন্য কিছুই হয়নি, সব ভুলটা তো আমার। আমি তো ভিকে আমার লাইফ থেকে বেরি করতে পারিনি। তোমার কখনো খেয়ালই রাখিনি, তোমাকে সবসময় অবহেলা করেছি। আর কেউ যদি ভুল থাকে সেটা হচ্ছে আমার। তোমার কেমন ফিল হয় সেটা জানারও ট্রাই করিনি। আজ এই জন্যই তো তে খুব কান্না করছিল, জাঙ্কুকও খুব কান্না করছিল। তে কুকির খেয়াল রেখো আর নিজেরও। পুলিশ অফিসার জাঙ্কুককে সেখান থেকে নিয়ে যায়। প্রিন্স, এদের ভালোবাসা দেখে মনে হচ্ছে না এরা মিথ্যে বলছে। তবু তাহলে জেকের বডিটা কোথায় গেল? কেসটা আরো জটিল হয়ে যাচ্ছে। আচ্ছা, জেকের গার্লফ্রেন্ড যে আমাদের ফাইলে রিপোর্ট করেছিল, আমাদের এখানে কেস করেছিল, তাকে ধরে নিলেই সব বের হবে। আমার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা খাপলা অবশ্যই আছে।
যাও শিগগিরই জেকের গার্লফ্রেন্ডকে ধরে নিয়ে আসো এখানে। যেভাবে কথার মতন পুলিশ অফিসার বেরিয়ে যায় জেকের গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে আসতে। তাকে তদন্ত করলে হয়তো বা কিছু না কিছু ক্লু অবশ্যই পাওয়া যাবে। তো একটু আগে বাসায় পৌঁছেছে, আর বাসায় পৌঁছে সে আলমারি থেকে জামা কাপড় বের করছিল শাওয়ার নেওয়ার জন্য। ঠিক তখনই আলমারি লাগাতেই সে এক ভয়ে চিৎকার দিয়ে উঠলো, কারণ সামনে জেকে দাঁড়িয়ে আছে। জেকে দেখে সেখান থেকে পালায় আর রুমটার দরজা লক করে দেয় আর পুলিশকে কল করে। কিন্তু পুলিশ যে কল ঢুকতে যাবে ঠিক তখনই জেকে তের ফোনের লাইনটা কেটে দেয় আর বলে, কি করতে যাচ্ছিলে সুইট হার্ট? এইসব তোমার জন্য হয়েছে, তোমার জন্য জাঙ্কুক জেলে। তো কি হয়েছে? যখন আমি জেলে ছিলাম তখন সে তোমাকে আমার থেকে দূরে নিয়ে গেছে, এখন সে জেলে আছে, এখন তোমাকে আমি দূরে নিয়ে যাবো? জেকে তের গালে হাত রেখে কথাগুলো বলছিল, তে গালে থেকে হাত সরিয়ে দিল আর জেকে বলল, আমি তো মরেও তোমার জন্য বেঁচে আছি সুইটহার্ট। জাঙ্কুক যেদিন জেকেকে মেরে ফেলে সে মরে যায়নি, সে মরে যাওয়ার অভিনয় করছিল যাতে সে জাঙ্কুককে ফাঁসাতে পারে, আর সেটাই হলো। এবার লিসা বলতে শুরু করলো যে কিভাবে কি করেছে সে। আমি হচ্ছি জেকের স্ত্রী, আমাকে সে কখনো ভালোই বাসেনি, কিন্তু আমি তাকে খুব ভালোবাসি। হাজার হলো সে আমার স্বামী, কিন্তু সে স্বামী আমি কলঙ্ক। ওই মেয়েটার জন্য সে সবকিছু করতে পারে এবং তার জন্য আমাকে ইউজ করেছে। সেদিন আমি যখন তার বাসায় যাচ্ছিলাম ঠিক তখনই জাঙ্কুককে দেখি তার বাসা থেকে বের হতে। তার হাতে একটা বস্তা ছিল, সেটা দেখে আমার খুব সন্দেহ হলো। বস্তাটা সে গাড়িতে উঠালো আর গাড়ি স্টার্ট দিল। আমি তার গাড়ি পেছন পেছন ফলো করতে লাগলাম। তুমি একদম ঠিক করনি জাঙ্কুক সাথে, হাত ছাড়ো আমার। তে যখন জেকে থেকে পালাতে নেবে ঠিক তখন না জেকে তাকে আবার ধরে ফেলে। তুমি তুমি ওর কথা কেন ভাবছো? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার লাইফে কিছু না। ওই লোকটা তোমাকে ভালোবাসে না, তোমাকে ভালো রাখতে পারবে না, আমি তোমাকে ভালো রাখবো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমাকে ছেড়ে দিও না। কত সাধনার পর ওকে আমি জেলে পাঠিয়েছি, তোমার কোনো আইডিয়া আছে? আর আমার সন্দেহ ঠিক ছিল। জাঙ্কুক যখন জেকের বডিটা নামিয়ে তার কাটিনে এক পাশে রাখতে লাগলো তখন আমি বুঝে গেলাম যে ওখানে জেকে আছে, আর জেকে আমাকে সেখানে দেখে ফেলে আর চোখে এসে আমাকে কিছু একটা বোঝানোর ট্রাই করে। আমিও বুঝে ফেলি। তার প্ল্যান মতোই জাঙ্কুক যখন তাকে দাফন দিয়ে ফেলে তখন সে যাওয়ার পরে আমি মাটিটা খুঁজে তাকে বের করি। আমি তো ভেবেছিলাম সে মারাই গেছে, কিন্তু তার কই মাছের জান, এত সহজে তো মরবে। আর এতদিন জেকেই জাঙ্কুককে এতদিন ব্ল্যাকমেল করেছে। ওই দিন ছবিগুলো জাঙ্কুকের অফিসে সেই পাঠিয়েছে যাতে জাঙ্কুক ডিপ্রেশনে ছিল, খুব ভয় পায় আর তাকে ব্ল্যাকমেল করে সে সহজে থেকে হাসিল করে নিতে পারে। আর সে আমাকে আশ্বাস দিয়ে যেত যে জাঙ্কুকের সব ব্যাংক ব্যালেন্স টাকা দিয়ে আমাকে দূরে কোথাও নিয়ে যাবে, আমরা দূরে কোথাও শুয়ে থাকবো। কিন্তু আমি তো বোকা ছিলাম, সে আমাকে বোকা বানিয়ে আমার এখান থেকে পালিয়ে চলে গেছে। তুমি এখান থেকে চলে যাও জেকে, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশের ভয় দেখাচ্ছে আমাকে, তাই না? আমি ডাকছি পুলিশকে। এই বলেই জেকে সেখানে চিৎকার করে পুলিশ ডাকতে থাকে। পুলিশ পুলিশ কোথায় আপনারা? পুলিশ আমাকে ধরে নিয়ে যাও। তাই বুঝতে পারে সে এখানে চিৎকার করলে কোনো লাভ নেই, কারণ আশেপাশে কেউ নেই। জেকে যখন চিৎকার করে পুলিশ ডাকতে ব্যস্ত ঠিক সেই সুযোগে তে সেখান থেকে পালিয়ে যায়। তে সুইটহার্ট পালিয়ে যাবে কোথায়? কাজটা মোটেও তুমি ঠিক করলে না। জেকে তের পেছন পেছন যেতে লাগলো। লিসা পুলিশকে সবকিছু বলে দেয় আর জাঙ্কুকও সবকিছু শুনতে পারে। আর সে ভাবে যে যদি কোনোভাবে থেকে সে হারিয়ে ফেলে, সে ভয়ে জাঙ্কুক সেখান থেকে পালিয়ে যায়। আর যখনই দেখতে পেল পুলিশ যে পালিয়েছে তারাও জাঙ্কুকের পিছু নিতে লাগলো। তে দৌড়াতে দৌড়াতে একটা জঙ্গলে আসে আর জঙ্গলে একটা গাছের নিচে লুকিয়ে থাকে। আর দেখেও সেখানে আসে তেকে খুঁজতে খুঁজতে। তেকে তে তে বলে চিৎকার করছিল। তে গুটি শুটে এক জায়গায় বসেছিল। তে সুইটহার্ট তুমি চলে আসো প্লিজ, দেখো আমি আসছি কিন্তু মোটেও ভালো হবে না। সুইটহার্ট ভয় পাচ্ছিল, সে শুধু আল্লাহ আল্লাহ করছিল যাতে জেকে তাকে খুঁজে না পায়। কিন্তু জেকে তাকে ঠিকই খুঁজে পেয়ে যায় আর তাকে পেয়ে ঠাস করে একটা চর মেরে বসে। আর সেখানে অজ্ঞান হয়ে যায়। জেকে এসো জেকে তেকে কোলে ওঠে। যখনই নিতে নেবে তখনই দেখে জাঙ্কুক সামনে দাঁড়িয়ে আছে। জেকে এবার থেকে এক সাইডে রেখে তাদের দুজনের ভিতর ফাইটিং শুরু হয়ে যায়। জাঙ্কুকের সাথে ফাইটিং করে জেকে পেরে ওঠে না। সে এক পর্যায়ে হার মেনে ফেলে আর সে মাটিতে গড়িয়ে পড়ে। আর এদিক দিয়ে তের জ্ঞান ফিরে, আর তে জ্ঞান ফিরে জাঙ্কুককে দেখতে জড়িয়ে ধরে। এই দুইজনে এমন ভালোবাসা দেখে জেকে তাকিয়ে থাকে আর জেকে তাদেরকে কিছুই বলে না, সেখান থেকে উঠে চলে যায়। আর কিছুক্ষণ পর জেকে আবার আসে, কিন্তু তার হাতে একটা অস্ত্র ছিল, কুদাল নিয়ে। অতঃ সে এখন জাঙ্কুককে মেরে ফেলবে। যেই জাঙ্কুককে কুদাল দিয়ে বাড়ি মারতে যাবে ঠিক তখনই পেছন থেকে কেউ একজন জেকেকে গুলি করে
আর সেটা কেউই ছিল না, ওই পুলিশ অফিসার যে হোক যেকে গিয়ে গুলি করে সেখানে মেরে ফেলে। বাপ ছেলে দুইজনে ঝগড়া করছে তের সাথে, কারণ তের সাথে তারা দুইজনেই ঘুমাবে, কিন্তু তের এখন এক বাচ্চার মা, মানে তেহি হচ্ছে তে আর জাঙ্কুকেরই মেয়ে। তার ঘরে আলো করে একটা কন্যা সন্তান হয়েছে, তাদের সংসারে এখন কোনো অভাব নেই। ওকে মাম্মা, বোনের জন্য কিছু বললাম না, কিন্তু পাপাকেও আমার সাথে ঘুমাতে হবে। পাপা কিন্তু তোমার সাথে ঘুমাতে পারবে না। কি? আমার সাথে তুই হিংসা করিস কুকি? জানি না, তুমি মাম্মার সাথে ঘুমাতে পারবে না। ঠিক আছে জাঙ্কুক, তুমি বাচ্চাও হয়ে গেলে নাকি? যাও, তুমি কুকির সাথে ঘুমাবে, আর একটা কথা বলবে না কিন্তু, বেশি কথা বলে কিন্তু। ঠিক আছে আমার মহারানী, আপনি যা আদেশ দেবেন। তারপরে কি বাপ ছেলে মুখ ফুলে অন্য রুমে চলে গেল ঘুমাতে, আর তে তো বাপ ছেলের এমন কান্না দেখে হাসতে লাগলো। সো এই এতটুকু ছিল স্টোরিটা, আর এখানে শেষ করছি, আর বড় করব না। জানি না তোমাদের কাছে স্টোরিটা কেমন লেগেছে, তবে এই স্টোরিটা সম্পূর্ণ আমার নিজের। তো জান পাখিরা, আমার চ্যানেলে এই প্রথম স্টোরি লাভার স্টোরি দিয়েছি, এর আগে কখনো দেওয়া হয়নি। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। সো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।